সবার সাথে পরিচয় হলো, তারা যেভাবে আন্তরিকতা দেখালো, তারা যেভাবে নারায়ণগঞ্জকে ফিল করলো, আমাকে যেভাবে গ্রহণ করে নিল, আসলে এটি আমাকে নাড়া দিয়েছে। আমি খুবই কৃতজ্ঞ। আমি যে কাজটা করব সেটি আমার দায়িত্ব নিয়েই করা উচিত এবং এটিকে ধারণ করে করা উচিত। আপনি নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের কাজ করাকালীন সময় কোনো প্রতিবন্ধকতা কিংবা কোনো রাজনৈতিক দলের বাধার সম্মুখীন হয়েছেন কিনা এখন পর্যন্ত? আসলে যখন নারায়ণগঞ্জ জেলায় কাজ করতে আসলাম, তখন আমি রাজবাড়িতে 2 মাস জেলা প্রশাসক হিসেবে কাজ করেছিলাম, কিন্তু হঠাৎ করেই নারায়ণগঞ্জে পোস্টিং হলো। কারণ 2 মাস একটা জেলায় জেলা প্রশাসক হিসেবে কাজ করার পরে কোনো কারণ নাই যে এত দ্রুত সময়ে আমার আসবে। এটা আমার কখনো কোনো স্মৃতিপটে কখনো এটা ভাবার মতো সুযোগ অবকাশ কারো ছিল না। কারণ 2 মাসের মধ্যে সাধারণত কোনো জেলা প্রশাসককে কোনো কারণে বদলি করার কোনো হয় না সাধারণত। তো যখন হলো তখন আমি কিছুটা ধাক্কা খেলাম যে নারায়ণগঞ্জ সম্পর্কে একটা ধারণা, একটা নেগেটিভ, একটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন একটা নেগেটিভ একটা ভাইবস একটা আছে, যে এখানে আসলে পলিটিক্যাল কালচারটা ঠিক আমরা যেভাবে আমি সহনশীল পর্যায়ে না, যেটা আমরা ভেবেছি বিভিন্ন সিলেট অঞ্চলে যেটা দেখেছি, এখানকে একটু রাফ মনে হয়েছে। কিন্তু আমি এখানে জয়েন করার পর আসলে আমার সেই ধারণাটা পুরোপুরি আমি বলবো যে উল্টো মনে হয়েছে। সেই ধারণাটা ভুল ছিল, পুরোপুরি মিথ্যা আমার কাছে ভুল মনে হয়েছে। আমি এখানে এসে কোনো রাজনৈতিক দলের কোনো রকম ভাবেই আমি কোনো প্রতিবন্ধকতা ফিল করিনি, কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে আমার লিমিটেশন। আমার লিমিটেশন সেটি হচ্ছে যে আসলে আমার যে পরিমাণে তাদের সহযোগিতা পাচ্ছি, কিন্তু সেই সহযোগিতাটা একটু বেশি দরকার ছিল। সেই সহযোগিতা নিয়ে আমি এই জেলাতে যেভাবে কাজ করা দরকার, আরও যতটুকু কাজ করার সুযোগ রয়েছে সেটি আমি করতে পারছি না। আমার কিছু জনবলের লিমিটেশন আছে, আমার হয়তো সেই কাঠামোটা ওইভাবে তৈরি হয়নি। সেগুলো যদি থাকতো তাহলে হয়তো আমি আরও কাজ করতে পারতাম। আপনি ইতিমধ্যে 9 মাস সম্ভবত অতিবাহিত হয়েছে আপনি এখানে জয়েন করেছেন। জনকল্যাণে কাজ করতে গিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছেন। এটা কিভাবে বা কেমন এনজয় করেন আসলে? মানুষের জন্য কাজ করার সুযোগটা আসলে সবার হয় না। আমরা যখন এই ধরনের চেয়ারে আসি তখন যখন এই সুযোগটা পাই, আমি এই সুযোগটাকে আসলে সত্যি যতটুকু বেশি কাজে লাগানো যায় সেটা চেষ্টা করেছি সাধারণ মানুষের জন্য। মানুষের একটি ভালোবাসা যেটি আপনারা দেখাচ্ছেন, আমিও সকলের প্রতি, আসলে আমি জানি না আমি এটা ডিজার্ভ করি কিনা, কিন্তু আসলে এটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনি নারায়ণগঞ্জ যুক্ত হওয়ার অর্থাৎ নারায়ণগঞ্জ যখন দায়িত্ব নিয়েছেন, আপনাকে সবচেয়ে কোন বিষয়টা নাড়া দিয়েছে এখন পর্যন্ত? আমি নারায়ণগঞ্জে যোগদান করার পর যখন আমি শহর দিয়ে বের হয়েছি, শহরের যে ময়লা আবর্জনা যেভাবে রাখা ছিল, আমি আসলে কোনোভাবেই আমার কল্পনার নারায়ণগঞ্জের সাথে মেলাতে পারছিলাম না যে শহরের ময়লা আবর্জনার অবস্থা এইভাবে কেন, রাস্তার উপর এইভাবে ময়লা ফেলে আছে এরকম একটি নগর, এই নগরটির এই অবস্থা, এটি আমার কাছে খুব ধাক্কা দিয়েছে। আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমি যখন সবার মধ্যে বিচরণ করলাম, সবার সাথে পরিচয় হলো, তারা যেভাবে আন্তরিকতা দেখালো, তারা যেভাবে নারায়ণগঞ্জকে ফিল করলো, আমাকে যেভাবে গ্রহণ করে নিল, আসলে এটি আমাকে নাড়া দিয়েছে। আমি খুবই কৃতজ্ঞ আমার এই সকল সোসাইটির মানুষের প্রতি। আপনি কাজ করাকালীন সময়ে মানে প্রশাসনে কাজ করাকালীন সময়ে সবচেয়ে বড় শিক্ষাটা কি পেয়েছেন? যে আমি যে কাজটা করব সেটি আমার দায়িত্ব নিয়েই করা উচিত এবং এটিকে ধারণ করে করা উচিত। আমি যে সময়টা ব্যয় করছি সেই সময়টা যেন ইমপ্যাক্ট থাকে, আমার কাজটার যেন একটা ইমপ্যাক্ট থাকে। না হলে আমি হয়তো চলে যাব, কিন্তু এই জায়গাটায়, যে জায়গা থেকে চলে যাব, এই জায়গায় আমার আর সেকেন্ড টাইম আসার সুযোগ নাই। তা আমার মনে হয় যে যে কাজটাই আমি করি সেটি দায়িত্ব নিয়ে এবং সেটির যেন একটা সমাজে এবং রাষ্ট্রে যেন তার একটা ইমপ্যাক্ট থাকে। সরব ছিল এখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষার্থীবৃন্দ, এটা নিয়ে একটা এখন বাধার সম্মুখীন হচ্ছে, বলা হচ্ছে যে সেটা নাকি
কেটে ড্যামরার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্মরণলিপিও এখানকার মানুষ দিয়েছে, স্মারকলিপি বরাবর আপনাদের বরাবর বলেন বা মন্ত্রণালয় বরাবর। এটাতে কি কোনো আপডেট এখন পর্যন্ত আছে কিনা আপনার কাছে? আমি এই বিষয়টা, এই যে মেট্রো রেলের যে বিষয়টা আজকে সরব হয়েছে নারায়ণগঞ্জবাসী, আমি মনে করি যে এটি তাদের যৌক্তিক দাবি। কোনোভাবেই এটা ডিরেক্ট মেট্রো রেলের বাইরে রাখার কোনো যৌক্তিকতা আমি মনে করি নেই। যা এই যে স্টাডিগুলো হচ্ছে, আমি তাদের সাথে কথা বলেছি এবং আমরা তাদেরকে কনভিন্স করতে সক্ষম হয়েছি যে এই ঢাকার সাথে নারায়ণগঞ্জের MRT 2 লাইনটা ডিরেক্ট হবে। এবং তারা বলেছে, আমি আজকেও কথা বলেছি এবং সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, ডিডিসি এর সাথে কথা বলেছি এবং MRTর সাথে কথা বলেছি। তারা আসলে দুই পক্ষই, এখানে ডিডিসিএ এবং MRT, তারা এখন কনভিন্স হয়েছে যে আসলে নারায়ণগঞ্জ শহরের সাথে ডিরেক্ট MRT লাইন থাকা দরকার। এবং আরেকটি বিষয় আমি কথা বলার সময় যেটা জানতে পারলাম, এখানে BRT 7 যেটা হওয়ার কথা ছিল, যেটা রেলের, সেটি প্রজেক্টটা মনে হয় বাদ হয়ে যাচ্ছে। সেটি বাদ হয়ে গেলে আসলে MRTর ক্ষেত্রে আমার কাছে মনে হয় আর কোনো বাধা রইল না। এখন বাধা সেটা হচ্ছে যে আমাদের এই লাইনটা ডিরেক্ট হবে কিনা। আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি এবং আবারও বলবো, এবং প্রয়োজনে আমাদেরকে যদি তারা ইনভাইট করে, আমি পার্সোনালি যাব এবং বলবো যে এটা আমার ডিরেক্ট লাইন হইতে হবে। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ সরাসরি আসতে চাই, সেখানে কোনো ডেমরা হয়ে আসতে চাই না। এটা আমরা তাদেরকে আবারও বলবো। আমার মনে হয় যে এটি বাস্তবায়ন, আপনার সামনে আমরা কথা বলেছি, আপনি দেখবেন তাদের নতুন একটা স্টাডি তারা করছে, রিভাইজ স্টাডি তারা যেটা করছে, সেখানে তারা আগামী সপ্তাহে একটা মিটিং করবে। এটি আমাকে বলেছে, মিটিং করবে। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত কী নেয় আমরা দেখি। আমরা প্রত্যাশা করি যে তারা আমাদের দাবির প্রতি, নারায়ণগঞ্জবাসীর দাবির প্রতি তারা সমর্থন দিবে এবং তারা আমাদের এই যৌক্তিক দাবিকে তারা মেনে নিয়ে তারা নারায়ণগঞ্জের সাথে সরাসরি মেট্রো রেলের কানেক্টিভিটি আমরা নগরবাসীর গলার কাটায় একটা সমস্যা দিন দিন ফিরছে, অর্থাৎ অটোরিকশার যে একটা দুরবস্থা, কোনো অগণিত অটোরিকশা, যত্রতত্র পার্কিং, এর পাশাপাশি হকার সমস্যা তো দীর্ঘদিনের। এই দুটা সমাধানে আপনারা কার্যরত ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন, এটা কি মনে হয় না আপনার? আপনি একদম রাইটলি পয়েন্ট আউট করেছেন। নারায়ণগঞ্জের মূল যে সমস্যা, আমরাও সেটা ফিল করি যে প্রধান সমস্যা হচ্ছে হকার এবং হচ্ছে যানজট। তো আমরা যখন জেলা প্রশাসকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করতে আসি, তখন আসলে ওই জেলার সমস্যা এবং সম্ভাবনা, ওই জেলাগুলো একটু স্টাডি করেই আমরা আসি। তো এরপরও আমি যখন আমি সুধী সমাজের সাথে সভা করেছিলাম, সেদিন তারাও আমাকে, আপনি যে প্রশ্ন দুটি করলেন, এই দুটো বিষয় নিয়েই আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে কিভাবে এই সমস্যাটাও আমরা ওভারকাম করতে পারি, সেই বিভিন্ন ধরনের বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। এখন আপনি যেটা বলছেন যে ব্যর্থতার কথাটা, এটি আসলে শুধু এইভাবে ঢালাওভাবে বলে দেওয়া যাবে না। আজকে যে বিষয়টি এসেছে যে এই শহরে 70,000 বা তার চেয়েও বেশি অটো চলছে, এটি একটি বাস্তবতা। আবার সিটি কর্পোরেশন বলছে যে আমরা 17,000 লাইসেন্স দিয়েছি, তাহলে এখানে বাকি যারা আছে তারা অবৈধ। আচ্ছা, আমরা শহরের যানজট মুক্ত করার জন্য অনেকগুলো পদক্ষেপ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এর মধ্যে ধরেন একটি হচ্ছে যে আমরা 8টি পয়েন্টে এই অটোগুলোকে ঘুরিয়ে দিতে চেয়েছি। কিন্তু যেটি হচ্ছে যে আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করলাম, সেগুলো বাস্তবায়নের জন্য আমার যে পরিমাণে জনবল প্রয়োজন, সেই জনবলের সাপোর্ট আমরা কিন্তু ওইভাবে নিশ্চিত না হলে আমরা এটি বাস্তবায়ন করা আমাদের জন্য একটু কষ্ট হয়ে পড়ছে। যদি আমরা আমাদের জনবলের সাপোর্টটা পেতাম। আচ্ছা, আমি এই কথাও বলি না আমার জনবল কেন লাগবে। আমরা যারা এই যে জায়গাগুলোকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি, এখন যে যাত্রীটা ওই অটোতে উঠলো, সে কি এটি কি আপনারা নিশ্চিত করতে পারবেন কিনা যে যাত্রীটা অটোতে উঠলো সে ওই নির্দিষ্ট জায়গায় নেমে যাবে? সেটি কিন্তু নামছে না। আমরা এই ছোট্ট মাত্র 72 স্কোয়ার কিলোমিটারের শহর, আমরা যদি সবাই আমাদের নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেটি যদি আমরা একটু পালন করতাম। আজকে এই অবৈধ অটোগুলো কারা নামালো এবং এই যে লাইসেন্সবিহীন অটোগুলো নামাচ্ছে, সেটা কারা নামাচ্ছে? সেটা কি
অন্য জেলার মানুষ নামাচ্ছে না এই জেলার মানুষ নামাচ্ছে, এই জেলার যে মানুষটি নামাচ্ছে সে কি ফিল করছে না যে এই যে অটোটা নামাচ্ছে এই অটোটা মানুষের জন্য দুর্ভোগের কারণ হচ্ছে, এটা কি সে ফিল করছে না? আচ্ছা, সে যদি ফিল না করে, আমরা বলে দিলাম যে অটোগুলোকে আমরা কালার করব। এখন আমরা কালার করতে গিয়ে দেখলাম যে কালার কথা বলছি যারা অবৈধ তারা আগে কালার করে ফেলছে। আচ্ছা আচ্ছা। আমাদের এই যে আমাদের অবস্থাটা, আমরা আমাদের যে নৈতিকতার যে অবস্থাটা, সেই অবস্থাটা যদি আমরা আরও বেশি সকলের মধ্যে যদি আরও বেশি স্ট্যান্ডার্ড একটা লেভেলে না আসে আসলে, তাহলে এই ধরনের সমস্যা। আপনি এখন বলতে পারেন যে আপনি অবৈধ 70,000-কে নিয়ে ডাম্পিং করেন, কোথায় করবো ডাম্পিং? আমার জায়গা কোথায়? আমার প্লেস? আপনি বলছেন 17,000 সিটি কর্পোরেশনের অনুমোদিত, আবার 70,000-এর বেশি এই শহরে চলাফেরা করে। তো এক কথা এটা ডে বাই ডে আরো বাড়ছে, এটা সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। তো এটা তো এক পর্যায়ে আপনারা নিয়ন্ত্রণ করতে এখনই পারছেন না। আর আপনি বলছেন আপনার যে স্পেস রাখার জায়গা সেটা নাই, তারপর হচ্ছে আপনি নিরাপত্তার একটা বিষয় বলেছেন। প্রশাসনের সর্বস্তরের আপনি একজন কর্মকর্তা জেলা ভিত্তিক, আপনার ক্ষেত্রে যদি এইটা হয় যে আপনি একটা নিরাপত্তার সংখ্যায় আছেন, তাহলে সাধারণ জনতা আমরা আমার নিরাপত্তা না, না মানে আমি বলছি যে এই অটোগুলো রাখার নিরাপত্তার বিষয়টা যেটা আমাকে দেখেন, আমার এই জেলায় আমাদের যত কাজের ভেরিয়েশন, যে পরিমাণে কাজের ভেরিয়েশন, এবং সেখানে আমাদের যত এঙ্গেজমেন্ট আছে, আমার সমস্ত বাহিনীর যে ধরনের এঙ্গেজমেন্ট আছে, এখন একটা নতুন চ্যাপ্টারকে নিয়ে এসে তার জন্য আলাদাভাবে সিকিউরিটি দেয়া, এটা কিন্তু আমাকে এর জন্য আলাদা আলাদা আরো ফোর্স লাগবে, আরো জনবল লাগবে। সেই জনবল আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো, এখন ধরেন আমরা তো চাচ্ছি, আপনারা চাচ্ছেন, সবাই চাচ্ছেন যে এই শহরের এই অটোর এই চলাচলটা শৃঙ্খলা নিয়ে আসা। সেই ক্ষেত্রে আমরা সবাই চাচ্ছি, কিন্তু কেন হচ্ছে না? কারণ আমাদের জনবলের স্বল্পতা রয়েছে। আমরা যে পরিমাণে জনবল এটার জন্য আমরা ইফেক্টিভ করতে যে পরিমাণে জনবল লাগবে সেই পরিমাণে আমাদের জনবল নাই। হ্যাঁ, আমাদেরকে বিকেএমইএ চেম্বার তারা কিছু জনবল দিয়েছে, সিটি কর্পোরেশন জনবল দিয়েছে, বাট এই জনবল সাফিসিয়েন্ট না। পুলিশ কাজ করছে কিন্তু এটা সাফিসিয়েন্ট না। এখানে কেন সাফিসিয়েন্ট হচ্ছে না, এটা আমি একটা কথা আমি বলি যে আমার এই শহরের আমরা স্ট্যাটিস্টিক্যালি লোক সংখ্যা দেখাচ্ছি হচ্ছে 40 লক্ষ, আমার সমস্ত জনবল সব কিছু এই 40 লক্ষকে কেন্দ্র করে, কিন্তু বাকি যে আরো 60 লক্ষ লোক ডেইলি আসা যাওয়া করছে, এই 60 লক্ষ লোকের কিন্তু আমরা হিসাব অনুযায়ী আমরা আমাদের সাপোর্ট পাচ্ছি না। তো এই 60 লক্ষ লোক কিন্তু আমার জন্য একটা বার্ডেন। তো এই বিচারটা, এটা যখন কনসিডারেশনে আনতে সক্ষম হব আমরা যে না, আমার এই 40 লক্ষের বাইরেও সেই আরো 60 লক্ষ লোক আছে, তখন হয়তো আমার জনবলের কাঠামোটা আরো বাড়বে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারবো। একজন জেলা প্রশাসক হয়েও অঘোষিত জনপ্রতিনিধি হচ্ছেন, বা এটা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা কি পরিবর্তনের হাওয়া কিনা? জনপ্রতিনিধি তো তাদের কার্যক্রমটা অনেক বিস্তর, অনেক ব্যাপক। জনপ্রতিনিধিরা তারা জনগণের মধ্য থেকে উঠে আসেন, জনগণের সাথে তাদের টাচটা অনেক বেশি। আমরা সরকারি কর্মচারী, সরকার আমাদেরকে কিছু কাজ করার জন্য দিয়েছে, আমরা সেই প্রেসক্রাইব ফরম্যাটে নাগরিকের নিরাপত্তা, জনগণের স্বার্থ রক্ষা করে, সরকারের স্বার্থ রক্ষা করে সরকারের যে কাজগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। আমি পার্সোনালি মনে করি যে আমরা যখন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেটাই হয়ে উঠি, সেটি যেন আসলে জনবান্ধব হয়। তা আমার কাছে মনে হয় যে আসলে আমাদেরকে জনগণের সাথে অ্যাক্সেসটা যদি আরও বেশি সহজ হয়, তাহলে জনগণ আমাদের কাছ থেকে তারা যে কাঙ্ক্ষিত সেবাটা পাবে। তা আমার কাছে যারা আসেন, আমার দুয়ারে যারা আসেন, আমি যে পলিসিগুলো আমি অনুসরণ করি সেটা হচ্ছে যে আমার ডোরটা সবসময় ওপেন রেখেছি, যে কেউ আসবে কিন্তু আমার দরজার সামনে কেন দাঁড়াতে না হয়, এবং আমার কাছে যে আসবে আমি তার কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমি জানি না আমি সমাধান করতে পারবো কি পারবো না, বা পারি কি পারি না, কিন্তু আমি তার কথাটা শুনি এবং তাকে একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এবং আমি মনে করি যে এই যে কাজগুলো আসলে জনগুরুত্বপূর্ণ সেগুলো আউট অফ দ্য বক্স থেকে কত দূর আইনের মধ্য থেকে কাভার করা যায়। কিশোরগঞ্জের নদী দূষণের যে একটা গল্প আছে সেটা অনেক বড় সমস্যা, এটা রোধ করা আসলে কঠিন বিষয়, কিন্তু আছে কিনা এটার রোধের কোনো পরিকল্পনা আছে কিনা? কিন্তু আজকে এই শীতলক্ষ্যা নদীটা প্রায় মরে গিয়েছে। এটা আসলে
খুবই বেদনাদায়ক। আমি আমার জেলা প্রশাসক সম্মেলনে আমি লিখিতভাবে এই শীতলক্ষ্যা নদীর কিভাবে আবার পূর্বের রূপে ফিরিয়ে আনা যায় আমরা প্রস্তাবনা দিয়েছি। দেখেন, এই শীতলক্ষ্যা এটি ছিল নারায়ণগঞ্জের প্রাণ। এই শীতলক্ষ্যাকে কেন্দ্র করে এই যে হুঁশিয়ারি শিল্প বলেন, আজকে যে আমাদের নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন বা আমাদের ড্রাইং ইন্ডাস্ট্রি বলেন, যেগুলোর বিকাশ ঘটেছে এই শীতলক্ষ্যাকে কেন্দ্র করে। আর নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থাটা এমন, পৃথিবীর যে কোনো দেশের একটা বাণিজ্যিক নগরী হওয়ার জন্য যে ধরনের যোগাযোগ ব্যবস্থা থাকতে হয়, সকল যোগাযোগ ব্যবস্থা এর সাথে কানেক্টেড আছে। আপনি রিভারের কথা বলেন, ইভেন আপনি যদি আমাদের যে চিটাগাং পোর্টের সাথে যে কানেক্টিভিটি সেটার কথা যদি ভাবেন, আবার রেল কানেক্টিভিটির কথা যদি ভাবেন, এবং বাই রোডে আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি পৌঁছতে পারি, মাত্র 20 কিলোমিটারের যে ডিস্টেন্স আছে, এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জের শিল্পের বিকাশটা ঘটেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আজকে? দেখেন, আজকে শীতলক্ষ্যাটা একদম শীতলক্ষ্যায় কোনো রকম জীববৈচিত্র্য নয়, শীতলক্ষ্যা দূষণে ভরে গিয়েছে। কিভাবে দূষিত হলো, কারা দূষণ করলো, সেখানে কি ব্যবস্থা নেওয়া হলো? আজকে শীতলক্ষ্যার কেন প্রাণ নাই? সেখানে আজকে ডাইং ইন্ডাস্ট্রি থেকে যে রঙগুলো, বিভিন্ন শিল্পের বজ্রগুলো গিয়ে শীতলক্ষ্যায় পড়েছে। শীতলক্ষ্যায় কোনো মাছ নাই, এটি তো হওয়ার কথা ছিল না। আমরা তো অনেক উন্নতি হয়েছি এবং আমাদের এই যে শিক্ষার বিকাশ ঘটেছে, যখন বাংলাদেশের অনেক অঞ্চলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, তখন এখানে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলো এখানে ছিল। এই যে শিক্ষিত হয়েছি আমরা, তা আমরা শিক্ষার আলোটা কোন দিকে বিকাশ করেছি? আমরা এটাতে কি আপনাদের করণীয় ছিল না? যে তো দূষিত হচ্ছে, আপনি তো জেলার একদম শীর্ষ পর্যায়ে স্থানীয় সরকারের যে নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করেন, তো আপনাদের এখানে তো একটা করণীয় থাকার কথা ছিল। আমরা শুধু না, আমাদের এখানে সংশ্লিষ্ট একটা ডিপার্টমেন্টও আছে যারা পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে, তাদেরও অবশ্যই নিশ্চয়ই করণীয় আছে। এছাড়া যারা নদীর সাথে যারা যুক্ত আছে তাদেরও করণীয় আছে। তাদের কতটুকু আসলে অ্যাক্টিভিটি ছিল, আমার তো মনে হয় যে তাদের যদি সক্রিয় অংশগ্রহণ থাকতো এটার প্রতি, তাদের যে কাজ সেটি হলে তো আসলে এই অবস্থায় আজকে হওয়ার কথা না। আপনি অবগত আছেন যে পূর্বে নারায়ণগঞ্জ থেকে ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, তারা জাতীয় দলে খেলেছে, কিন্তু বর্তমানে এখানে মাঠ সংকটের কারণে সেই অর্থে ফুটবলার কিংবা ক্রিকেটার যেটাই বলি বের হচ্ছে না। আপনাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা মাঠ বৃদ্ধির বা মাঠ বাড়ানোর বিষয়ে? নারায়ণগঞ্জে আসার পর আমার কয়েকটা জিনিস নিজের ভিতরে ধাক্কা লেগেছে, জাস্ট ধাক্কা লেগেছে আমি বলতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রেন স্টেশনের যে মান, আর এটা ছিল আমাদের খেলার স্টেডিয়ামের যে মান। এই স্টেডিয়ামটি দেখে আমি শুনেছি যে এক সময় নারায়ণগঞ্জকে বাংলাদেশের ব্রাজিল বলতো ফুটবলে, এবং এখানে অনেক ভালো ভালো খেলোয়াড় যারা জাতীয় দলে দাপটের সাথে খেলেছে। তখন আমরা যখন আসলে ছোট ছিলাম, স্কুলে পড়েছি, তখন তাদের নাম শুনেছি এবং তাদের খেলা দেখেছি। কিন্তু আমি যখন বিশেষ করে ওসমানী স্টেডিয়ামে যেদিন গেলাম, সেখানে স্টেডিয়ামের যে মান দেখলাম, সেখানে যে গ্যালারির যে অবস্থা দেখলাম, যেরকম ময়লা পড়ে আছে, ফেটে গেছে, এবং একটা স্টেডিয়ামে একটা ওয়াশরুম নাই, একটা ওয়াশ ব্লক নাই। আমার কাছে সত্যি এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। আমি আসার এক সপ্তাহের মধ্যে অনূর্ধ্ব 17 দলের একটা খেলা ছিল, জেলা পর্যায়ের একটা ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলা গিয়েছিলাম। সেই দিন সেখানেই আমি বলেছিলাম যে আমরা এই স্টেডিয়ামটাকে সুন্দরভাবে সাজাবো। সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চারদিকে একটা স্টেডিয়াম, একটা বাউন্ডারি ওয়াল নাই। সেখানে নাকি মাদকের ব্যবসা, মাদক কারবারিরা সেখানে ঢুকে, একটা স্টেডিয়ামের একটা বাউন্ডারি ওয়াল থাকবে না, এটি কিভাবে সম্ভব? আমি কিন্তু এই স্টেডিয়ামের জন্য, শুধু এই স্টেডিয়ামের জন্য 1,62,00,000 টাকা আমরা বরাদ্দ এনেছি। এবং গতকাল তো আপনাকে আমি জানালে খুশি হবেন, আমি গত সপ্তাহে স্থানীয় সরকার সচিব স্যার আসছিলেন, স্যারকে আমি বলেছিলাম, গতকালকেও আসছিলেন, গতকালকে বলেছি স্যার আপনি যে গ্যালারির জন্য যে বরাদ্দ দিয়েছেন, এই বরাদ্দতে আমরা টোটালি কাভার করতে পারবো না, আমাকে আরও বরাদ্দ বলছি তুমি পাঠিয়ে দাও। তা আমরা আবার পাঠাচ্ছি বরাদ্দ, আরও বরাদ্দ আসবে গ্যালারিগুলোর জন্য। আমরা কি করব তাহলে? আমরা এই স্টেডিয়ামের বাউন্ডারি ওয়ালটা করব, আমরা একটা ওয়াশ ব্লক করব, স্ট্যান্ডার্ড ওয়াশ ব্লক, যেখানে খেলোয়াড়রা খেলবে, অথচ সেখানে ওয়াশরুম নাই। এই নারায়ণগঞ্জের মতো জেলায়, ঢাকার পাশের একটি জেলা, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা একটা ওয়াশ ব্লক করব, আমরা ইনডোর স্টেডিয়াম যেটা সব পরে আছে সেটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। এই ট্রেনটা এই সপ্তাহেই কাজ শুরু করব।
আমি চেষ্টা করছি যে আমরা এটা কাকে দিয়ে উদ্বোধন করাবো দ্রুত, এবং আগামী এই সপ্তাহে আমরা এটা উদ্বোধন করাতে চাই। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। টেন্ডারে আমরা দিয়ে দিয়েছি, টেন্ডার ওপেনও হয়ে গিয়েছে। আমরা এই কাজটা কে করবে এবং কাকে দিয়ে কাজটা প্রথম দিন আমরা শুরু করবো সেই বিষয়ে আমাদের কার্যক্রম চলছে। এসব কোথায় কেটেছে, আর আপনার ছোটবেলায় আপনার কি হবার ইচ্ছা ছিল আসলে? তো আমার শৈশব, আমি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায়, আমার প্রথমে আমি বলরামপুর একটি গ্রাম, সেই গ্রামে আমার জন্ম। সেখান থেকে সেখানে আমার দাদার বাড়ি। সেখান থেকে আমরা 5 বছর পর আমরা চলে আসি হচ্ছে উপজেলা শহরে, সেখানে ঘাটান্দি গ্রামে। সেখান থেকে আসলে আমার বোঝার পর থেকে আমার জীবন শুরু হয়। তো যদি আমি আমার একদম মানে গ্রামের কথা বলি, আমার এখনও খুব মনে পড়ে আমার বলরামপুর, সেই গ্রামের পাশেই একটি নদী, লৌহজং নদী, সেটি হচ্ছে যমুনা নদীর একটি শাখা নদী। সেই নদীতে আমরা সাঁতার শিখেছি, সেই নদীতে আমরা সাঁতার কেটেছি, সেই নদীতে মাছ ধরেছি। কি চমৎকার সেই স্মৃতিগুলো! সেখানে আমরা ওই সময় আমাদের যখন বৃষ্টির সিজনে, আজকে যেমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময়ে যখন জমিগুলোতে পানি আসতো, সেই জমিগুলোতে ওই নদী থেকে মাছ চলে আসতো, আমরা ওই জমিতে গিয়ে মাছগুলো ধরতাম। খুবই সুন্দর একটা স্মৃতি ছিল। এরপরে যখন একদম উপজেলাতে চলে আসলাম, সেই শহরের, তখন আমাদের মূলত পড়ালেখার জীবনটা শুরু। সেখানে এসে সেখানে মনে হতো যে এক জীবন, এক তারুণ্য, উদ্দীপ্ত একটা জীবন। সেখানে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, খেলাধুলা, এর মধ্যেই আসলে কেটেছে। পড়ালেখাটাকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এর পাশাপাশি আসলে এই পরিমাণে ছুটে বেরিয়েছি, চঞ্চলতাটা এত বেশি ছিল। এত বেশি গাছে উঠা, ফল পেড়ে খাওয়া, যখন তখন বৃষ্টিতে ভিজে খেলাধুলা করা, নদীতে গিয়ে ঝাপাঝাপি করা, এই যে স্মৃতিগুলো, এত বন্ধুদের সাথে এত সুন্দর স্মৃতি। বলছিলেন মাছ ধরার কথা, আপনি একটা পুকুরের পাশেই বসে জি, আছেন। এখন আপনার কি মনে হচ্ছে যে আমি এখানেও মাছ ধরেছি? এখন আমরা একটু আগে কথা বলছিলাম এই পুকুরটাকে আরেকটু ডিপ করব এবং সেখানে যাতে আরো দেশি কিছু মাছ ছাড়া যায়। আসলে সেই স্মৃতিগুলো, এই পুকুরের পাড়ে আসলে আমার গ্রামের স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। দিনরাত মানে সময় পেলেই খেলতে চলে যেতাম। সময় পেলে, তখন তো আসলে মাঠের, এখন যে আমরা মাঠের ক্রাইসিস দেখি, তখন কিন্তু ওই সময় এত মাঠের ক্রাইসিস ছিল না। যেখানে সেখানে আমাদের খেলার জায়গা ছিল। আপনার স্কুল কিংবা কলেজ জীবনে কোনো শিক্ষক বা পুরো ঘটনার কোনো কথা কি এখন মনে পড়ে কিনা? বাবা ব্যাংকার ছিলেন, আমাদের জীবনে শিক্ষকদের ভূমিকাটা অনেক বেশি। আমরা যে স্কুলগুলোতে পড়তাম, বিশেষ করে যখন আমি পাইলট হাই স্কুল, যেটি আমাদের পাইলট স্কুলে যখন ভর্তি হলাম, আমাদের স্কুলের যে শিক্ষকরা ছিলেন, প্রত্যেকটা শিক্ষক তার নিজের জায়গায়। আমি তার রিপ্লেসমেন্ট, আজও আমি তার রিপ্লেসমেন্ট খুঁজে পাই না। যে ব্যক্তিটি আসলে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা আমার কলেজের যে ইংলিশ শিক্ষক ছিলেন, বাবু শঙ্কর দাস স্যার, আমার শ্রদ্ধেয় একজন স্যার। এবং আপনি জানেন, আমি অবাক হয়ে যাবেন, আমরা ওই সময়ে যখন তার কাছে পড়তে যেতাম, উনি প্যাট্রিয়ট কবিতাটা যখন পড়াতেন, আমরা কেঁদে ফেলতাম। আর একটা কথা বলতেন যে তুই তো অনেক বড় হবি, তো তোর সেবাটা যেন তোর গ্রামের মানুষটা পায়, এটা একটু মনে রাখিস। আর একটা কথা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন আমাকে বলেছিলেন যে এই কথাটা আমাকে সব সময়, আমি সবাইকে বলছে যে বাবা, 4 বছর যদি পরিশ্রম করিস, 40 বছর তার ফল পাবে। হয়তো বা সেটা এখন আমি মনে হয় যে আমার এই কথাটা সবসময় আমার কাছে সেটা একটা অনুপ্রেরণার জায়গা হিসাবে থেকেছে। আমি স্যারকে, এরপরেও আমি চাকরি পাওয়ার পরে এবং ইভেন এখনো স্যারের সাথে আমার যোগাযোগ আছে। স্যারের আমি অনেক দোয়া নেই, আশীর্বাদ করেন স্যার আমাকে, এবং স্যারের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। স্যার সুস্থতা, আমি সবসময় স্যারের সুস্থতা কামনা করি। আচ্ছা, চাকরিতে আসার পেছনে আপনার পরিবারের কি কোনো ভূমিকা ছিল, বা তারা কি চেয়েছিল যে আপনি প্রশাসনিক কর্মকর্তা হন? তখন আমার বাবা মা আমাকে এবং আমার সহপাঠীরা, আমার বাবা মা বিশেষ করে এত বেশি সাপোর্ট দিয়েছে, এবং আমার সবসময় তারা অনেক বেশি চাইতো এবং দোয়া করতো। এবং তারা সবসময়, আমি যদিও ইন্টার রিলেশনসে পড়েছি, আমার এক সময় ইচ্ছা ছিল যে আমি ডিপ্লোমেসিতে বা ওই সেক্টরটায় ডিপ্লোম্যাট হিসাবে বা মিশনে কাজ করব, কিন্তু বাবা মা, তাদের ইচ্ছা ছিল যে তাদের ছেলে ম্যাজিস্ট্রেট হবে। তো সেই বাবা মার ইচ্ছাটা পূরণ করলেন আপনি? ইচ্ছাটার গুরুত্ব দিয়ে আমি প্রথম চয়েসটা ম্যাজিস্ট্রেট হিসাবে দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি যে
আমার বাবা মা সহ অন্যান্য সহপাঠীদের তাদের যে পরামর্শ ছিল এবং বাবা মা বিশেষ করে আমি মনে করি যে তাদেরটা সঠিক ছিল। আচ্ছা, আপনাদের প্রশাসনিক সেক্টরের যারা জীবন যাপন করেন তাদের তো কঠোর শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। আপনার কি কখনো মনে হয়েছিল আপনি এই পেশাটা ছেড়ে অন্য কোথাও যাবেন, অন্য কোথাও যুক্ত হতে? আমি জানি না অনেকেই হয়তো শৃঙ্খলিত জীবনটাকে পছন্দ করে কিনা, বাট আমি খুব ডিসিপ্লিন মানুষ। আমি ডিসিপ্লিন লাইফ লিড করতে ভালোবাসি এবং আমি আসলে প্ল্যান করে এবং সময়কে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। তাই আমার কাছে যে এই যে ডিসিপ্লিনটাকে আমি এনজয় করি, আমার কাছে কখনো মনে হয়নি যে এই ডিসিপ্লিনটা আমার জীবনের আমার যে গতি, সেই গতিকে কোনোভাবে ব্যাহত করছে, এটা আমার কাছে কখনো মনে হয় নাই। আমি এটাকে এনজয় করি। মানুষজন মনে করে ডিসিরা খুব শক্ত মানসিকতার হয়। আপনি কি কখনো কোনো ঘটনায় আবেগ আপ্লুত হয়েছেন? আসলে ডিসিদের শক্ত, আমি মনে করি কি জানেন, আমরা আমাদের আচরণটা হবে নরম, কিন্তু আমাদের কাজটা, আমাদের সিদ্ধান্তটা হবে শক্ত। আমার কাছে মনে হয় এরকম হওয়া উচিত যে আমরা মানুষের সাথে সদয় আচরণ হবে, সবার প্রতি সদয় আচরণ হবে, মানুষ হিসাবে সেটাই হওয়া উচিত। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তর ক্ষেত্রে খুবই ফার্ম থাকা উচিত, এটি আমার কাছে মনে হয় এবং আমি নিজেও সেটা বিশ্বাস করি। আমি আমার চাকরি জীবনে দীর্ঘ সময় আমি পদবঞ্চিত ছিলাম, প্রায় 5 বছর। আমাদেরকে বলা যায় 5 বছর পদবঞ্চিত ছিলাম। আমার মনে হয় যে আমার অথরিটি ভালো বলতে পারবেন যে সেটি হয়তো বলতে পারবেন আমি বঞ্চিত ছিলাম এবং আমি শুধু এতটুকুই বলবো যে যে এই বঞ্চনার মধ্য দিয়ে না গিয়েছে সে আসলে এই কষ্টের বিষয়টি সে বুঝবে না। একজন জেলা প্রশাসকের স্ত্রী হওয়া সত্ত্বে, মানে স্ত্রী হওয়ার পর আপনার কাছে প্রাউড ফিল হয় কি? অবশ্যই, এই জেলা প্রশাসক হওয়ার পর অন্যরকম একটা সম্মান, একটা যে কর্মব্যস্ত জীবন, এর সাথে অবশ্যই আমি অত্যন্ত কর্মব্যস্ত জীবনে তো আপনাকে সময় দেয়ই না বলা চলে। হ্যাঁ, এটা আসলে আমরা প্রশাসনের পরিবার এটা উপভোগই করি। মানে এই যে ব্যস্ততা, আমরাও তাল মিলানোর চেষ্টা করি। আমাদেরও অনেক রকম আনুষ্ঠানিকতা থাকে, জেলায় অন্যান্য প্রশাসনের যে পরিবাররা থাকে, ভাবিরা থাকেন, আমরা একসাথে বিভিন্ন অনুষ্ঠানে ওইভাবেই উপভোগ করার চেষ্টা করি জীবনটা। আপনাদের পরিচয়টা কিভাবে? আসলে আপনাদের বিবাহ জীবনের একটা দীর্ঘ অবশ্যই একটা সময় হয়েছে, এটা কত বছর? আমাদের 16-17 বছর চলছে। আপনারা কি একে অন্যকে পূর্ব থেকে চিনতেন? চিনতাম। এটার পরিচয়ের ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা, মানে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। জি। তাহলে কি এটা কি লাভ ম্যারেজ বলা চলে? বলা চলে। জি ভাই, ভাবি যে অভিযোগটা করলো যে আপনার কারণে কিন্তু ভাতিজা ভাতিজিদের পড়াশোনা একটা এফেক্ট পড়ে, কিংবা তাদের যে সার্কেল তৈরি হবার কথা সেটা সেই অর্থে হয়ে ওঠে না, এটাতে আপনি কি মনে করছেন? ভাবি কি আপনার সন্তানকে প্রশাসনিক কোনো কর্মকর্তা বানাতে চান কিনা, মানে আপনার ইচ্ছা আছে কিনা? আমার তো ইচ্ছা আছে অবশ্যই। সেই যদি সেই সক্ষমতা অর্জন করতে পারে, অবশ্যই সে এই প্রশাসন। আপনি কিন্তু কোনো চাকরি করছেন না, আপনি কিন্তু এখান থেকে ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে হয়তো চাকরিতে আপনি নাই, কিন্তু কিছুটা যে আমি চেয়েছিলাম এক সময়, কিন্তু যখন ও এই চাকরিতে আসলো তখন আসলে আমিও যদি আর একটা চাকরি করতাম একসাথে, আসলে আমাদের সন্তানকে লালন পালন করা, আমাদের একসাথে পারিবারিক জীবনটা হতো না। অঘোষিত জনপ্রতিনিধি হওয়ার পথে এটাকে আপনি কি মানে প্রাউড ফিল করেন কিনা, কিংবা এনজয় করেন কিনা ভাইয়ের এই কর্মদক্ষতাটাকে? হ্যাঁ, আমি তো খুব এনজয় করি ব্যাপারটা। আর সবাই যে মনে করছে যে ও জনগণের জন্য কাজ করতে পারছে এবং সেটা যে চারিদিকে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এটাই আমি খুব মানে প্রাউড ফিল করি যে ও করতে পারছে এবং মানুষ পর্যন্ত পৌঁছাতে পারছে। সকল প্রশাসনিক কর্মকর্তা তো সফল হতে পারে না এই ক্ষেত্রে। ও যে জনগণ পর্যন্ত পৌঁছায়, তাদের নিডটা বুঝতে পারছে যে তাদের কি প্রয়োজন এবং সেই অনুযায়ী যে চেষ্টা করছে। হয়তো সব জায়গায় 100% পসিবল না, মানুষ মাত্রই তার সীমাবদ্ধতা থাকে, কিন্তু ওর প্রচেষ্টা, আন্তরিকতার কোনো কমতি নাই।
ভাই আপনি যে পাশাপাশি আরেকটু অ্যাড করি আচ্ছা। এবং যে আমার মেয়েটির কথা বলছিলেন, সে কি করে, সে আমার, আপনি জানেন সবাই এখনকার বাচ্চারা খুব ডিজিটালাইজ, হ্যাঁ, সামাজিক যোগাযোগ ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের অ্যাক্সেসটা অনেক বেশি, তারা সরব, প্রচুর সরব। সে আমার পেজটা দেখে যত নেগেটিভ কমেন্টগুলো আসে সে খুব কষ্ট পায় এবং আমাকে বলে যে তুমি কেন এই কাজটা করছো না, কেন তুমি এখনো যানজট, আপনি জানেন যে যানজটের বিষয়গুলো হ্যাঁ, থেকে প্রচুর পরিমাণে মানুষ কথা বলে। সেখানে দায়টা আসলে দিন শেষে জেলা প্রশাসকের কাছে আসে। যদিও আসলে অনেকগুলো বিষয় জড়িত, সেটা হয়তো সে বুঝতে পারে না। যেহেতু জেলা প্রশাসকের কাছে আসে, সেহেতু তার বাবা, যেহেতু জেলা প্রশাসক, তার বাবাকে যেহেতু সবাই এইভাবে বলে, সে একটু কষ্ট পায় এবং সে বলে যে তুমি কেন এই ব্যবস্থা নিচ্ছ না, তুমি কি করলা, তুমি কেন অন্য কাজটা কেন করছো, তুমি ওই কাজটা না করো, তুমি এই কাজটা করো, যেটা প্রয়োজন সেটা তুমি কেন করছো না। এই আমাকে, এবং তারা দুইজনই, এবং আমার মা এবং মেয়ে দুজনেই আমাকে খুব এভাবে সব সময় ইন্সপায়ার করে, গাইড দেয়। এবং আমার মেয়েটা যে এই যে বুঝতেছে, আমি এই জন্য আমি খুশি যে সে যে মানুষের কথা বুঝতেছে, যে মানুষ যে চাচ্ছে সেটা যে সে ফিল করতে পারছে, যে মানুষকেও ফিল করা যায়, মানুষের যে একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে যে সম্মান করা যায়, এইটা যে বুঝতে পারছে, এই জন্য আমি প্রাউড ফিল করি অ্যাজ এ ফাদার।